তো আজকে আমরা তড়িৎ চুম্বকত্ব যে চ্যাপ্টার আছে সেই তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের যে তোমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা সাজেস্টিভ রিভিশন মানে সাজেস্টিভ থিওরি মানে যেগুলো না পড়লেই নয়, যেগুলো পড়ে যেতেই হবে, সেই পার্টগুলো কিন্তু আজকে আমি ডিসকাস করব। সেগুলো তোমরা একটু দেখে নাও। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। চ্যাপ্টারের পুরো ব্যাকবোন বা চ্যাপ্টারের পুরো যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই হচ্ছে এই টপিক গুলোর উপর বেস করে আছে। তো আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার শুরু করলে প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে বায়ট সাবার্টের সূত্র। তো বায়ট সাবার্ট ল, বায়ট সাবার্টের সূত্র থেকে আমরা শুরু করব এবং তার যে অ্যাপ্লিকেশন গুলো আছে বায়ট সাবার্ট সূত্র আমরা কোথায় কোথায় ব্যবহার করব, কি ধরনের কোশ্চেন সেখান থেকে হতে পারে, কি ধরনের কোশ্চেন সেখানে জিজ্ঞেস করতে পারে, সেইগুলো নিয়ে আজকে কিন্তু ডিসকাস করা হবে। তো প্রথমে আমাদের বায়ট সাবার্ট ল, বায়ট সাবার্টের যে সূত্রটা আছে বায়ট সাবার্ট, সেই সূত্রটা কি ছিল? বায়ট সাবার্ট ল, বায়ট সাবার্টের সূত্র বলছে যে কোনো একটা যদি পরিবাহী থাকে সেই পরিবাহীর আর দূরত্বে আমি যদি বি বের করতে চাই, আর একটা বিন্দু থেকে সেটা যদি θ1 কোণ প্রক্ষেপ করে ওখানে, আর অন্য একটা বিন্দু থেকে অপর প্রান্ত থেকে যদি θ2 এই দিকে হয়, তাহলে আর দূরত্বে যে বি হবে সেই বি কি হয়ে যাবে? সেই বি আমাদের তারের জন্য যেটা হবে সেটা হবে মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। তো এটা হচ্ছে তারের জন্য, যেটা ডিরাইভ করে আসে কোনখান থেকে আসে? বায়ট সাপার্টের যে সূত্র আছে সেখান থেকে আসে, যেটা হচ্ছে আমাদের ডিবি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব। এইটা হচ্ছে বায়ট সাবার্টের সূত্র। সেটা ইউজ করে আমরা এই যে কোনো ফাইনাইট তার যেটা আছে সেই তারের আমরা বি বের করতে পারি যে কোনো আর দূরত্বে। তাহলে ডিবি, এই ডিবিটা কার জন্য? কোনো একটা পরিবাহী তারের জন্য ছোট্ট ডিএল এলিমেন্ট থেকে আমি যদি একটা বি লিখতে চাই, এই ছোট্ট ডিএল কত বি তৈরি করছে, কত চুম্বক ক্ষেত্র তৈরি করছে, সেটার জন্য ছোট্ট ডিবি লেখা হচ্ছে ডিবি স্মল ডি। কার জন্য? ছোট্ট ডিএল এর জন্য। কারেন্ট কত যাচ্ছে? আই যাচ্ছে, তার জন্য হয়ে যায় মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব। একে যদি আমরা খুলে ফেলি মানে শুধুই যদি এর মান লিখি, তাহলে ডিবি হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই ডিএল আর সাইন থিটা বাই আর কিউব। এবার বলবি স্যার সাইন থিটাটা কি? সাইন থিটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ। ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা, সে তারই কি হচ্ছে ক্রস খুলে ফেললে সাইন থিটা আসে। ঠিক, তাহলে একটা আর আর একটা আর কেটে যাবে। ওকে, এখানে আর কিউব কাটার পরে আর স্কোয়ার হবে। ঠিক আছে, তো এটার যে ম্যাগনিটিউড বা মান হবে মিউ নট আই বাই 4 পাই সাইন থিটা বাই ডিএল আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যেটা শেখার বিষয় সেটা হচ্ছে এই যে ডিবি হবে সেটা ডিএল এর লম্বতেও হবে আর এর লম্বতেও হবে, ডিএল এর লম্বতেও হবে আর এর লম্বতেও হবে। তাহলে কেমন স্যার? এখানে আমরা যদি ডিএল ক্রস আর দেখি, ডিএল এর দিকে হাত করে আর এর দিকে ঘোরাই যদি, তাহলে এখানে বির দিক ভেতর দিকে আসছে। যদি কারেন্ট এই ডিরেকশনে হতো তাহলে এই আর ডিস্টেন্সে যে ডিবি হতো সেই ডিবি হতো ডিএল নিচের দিকে ডিএল, ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে ডিএল ক্রস আর করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা বাইরের দিকে বি আসবে। ঠিক আছে, তো এই বি হবে ডিএল এর অভিলম্বতে, এই বি হবে আর এর অভিলম্বতে, দুজনের অভিলম্বতে আসবে। সেখান থেকে আমরা ফাইনাইট তারের জন্য ডিবি মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এখানে মিউ নটটা বলে দিই, মিউ নট হচ্ছে একটা ধ্রুবক যাকে বলা হয় বায়ু মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, যাকে বলা হয় বায়ু মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে গিয়ে এপসিলন নটের কথা মনে করলে সেখানে ছিল বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসিলন নট, সেই তারই মতো এখানে মিউ নট আছে বায়ু মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, যার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এসআইতে। এসআইতে যদি সিজিএস এ হতো তাহলে শুধুই কি হতো? যদি সিজিএস এ হতো তাহলে হয়ে যেত মিউ নট আই বাই 4 পাইটাই 1 হয়ে যেত। আচ্ছা, এসআইতে মিউ নট আই বাই 4 পাইটা শুধু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হবে এসআইতে। আর যদি সিজিএস এ হয় মিউ নট আই বাই 4 পাই 1 হয়ে যায়, তাহলে মিউ নট হয়ে যাবে 4 পাই সিজিএস এ, মিউ নট হয়ে যাবে 4 পাই সিজিএস এ মিউ নট
4 পাই এর সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে শেখার বিষয়, এখান থেকে এটা আসবে, ওখান থেকে ইউজ করে এই ভ্যালুটা আসবে। এখানে যদি আমরা অসীম তারের জন্য শিখি তাহলে θ1 90 হয়ে যাবে আর θ2 90 হয়ে যাবে, মানে এই বিন্দুটা অসীমে চলে যাবে, এই বিন্দুটা অনেক দূরে চলে যাবে, তাহলে এই থিটা গুলো বাড়তে শুরু করবে, 90-র কাছাকাছি যাবে। তাহলে বির ভ্যালু যেটা হবে সেটা হবে μ0I/4 πr sin 91 + 1। তো এখান থেকে আমরা পাবো μ0I/2πr। তো যে কোনো অসীম তারের জন্য যে বি হবে μ0I/2πr। কেউ যদি বলে স্যার গ্রাফ বানিয়ে দেখান, বি আর আর এর গ্রাফ বানিয়ে যদি দেখাই তাহলে হাইপারবোলা হবে। কেন হাইপারবোলা মানে উপবৃত্তাকার হবে। তো সেটা কেন হচ্ছে, বি 1/r এর সমানুপাতিক হচ্ছে। সেই জন্য কোন তারের জন্য, অসীম তারের জন্য যে বি হবে μ0I/2πr হবে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অসীম তার না হয়ে অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের জন্য কি হবে, অর্ধ অসীম তার মানে হাফ তার। এইখান থেকে আমাকে অর্ধ অসীম শিখতে হবে। অর্ধ অসীম মানে তারটি এইভাবে করে আছে, সেখান থেকে আর দূরত্বে আমি বি চাইছি, আর এক পাশ হচ্ছে অসীমে চলে গেছে। তার মানে আমি এই θ1 কে যদি 90 করে দিই তাহলে এই বিন্দুটা অসীমে চলে যাবে, আর θ2 কে যদি 0 করে দিই তাহলে এইখানে বিন্দুটা পৌঁছে যাবে। তার মানে অর্ধ অসীম তারের জন্য θ1 90 বসাতে হবে, আর θ2 হচ্ছে 0 বসাতে হবে। 90 মানে প্রায় 90-র কাছাকাছি বসাতে হবে। ঠিক আছে, এক্সাক্ট 90 তো নয়, বাট 90 বসিয়ে আমরা সলভ করব। তো b = μ0I/4πr sin 90 মানে 1 + sin 0 0। তো এখান থেকে আমরা পাচ্ছি μ0I/4πr আমাদের b হয়ে যাচ্ছে। ঠিক, তো দেখলাম যে ফুল তার, পুরো অসীম তারের জন্য যেটা হচ্ছে তার হাফ করলে অর্ধ অসীম তারের চলে আসছে, হাফ করলে হাফের চলে আসছে। তার মানে হাফ তারের জন্য, হাফ অসীম তারের জন্য হাফ ভ্যালু আসবে। কার হাফে ভ্যালু আসবে, ফুল যেটা আছে তার হাফ ভ্যালু আসবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার এখান থেকে আরেকটা জিনিস, যে এই θ1 θ2 যদি সেম হয়, এই θ1 θ2 যদি θ1 θ2 সেম হয়ে গেছে, সেটাকেই কোনো থিটা নিচ্ছি, তাহলে বি হয়ে যাবে μ0I/4πr 4πr sin θ প্লাস sin θ, 2 sin θ চলে আসবে। তার মানে আমাদের আসবে μ0I/2πr sin θ, μ0I/2πr sin θ। ঠিক আছে, তো এখানে এইগুলো আমাদেরকে জানতে হবে, আর ডিরেকশনটা জানতে হবে। ডিএল ক্রস আর প্রথম ভেক্টরের দিকে হাত করব, সেকেন্ড ভেক্টরের দিকে ঘোরাবো। ঠিক আছে, ডিএল ক্রস আর ডান হাতের নিয়ম। ঠিক আছে, ডান হস্ত নিয়ম। ঠিক, এবার আমরা কিসে যাব, যে বৃত্তাকার কোন কুণ্ডলী যদি থাকে, বৃত্তাকার কুণ্ডলীর জন্য তাতে যদি কারেন্ট তড়িৎ প্রবাহিত হয়, তার জন্য যে বি আসবে সেই বিটা কি হবে। ঠিক, একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, দেখো ছবিটাকে বুঝতে হবে। এখান থেকে গেছে মানে এই লাইনটা কাট করে গেছে, মানে এইটা ভেতরে আছে, এই পার্টটা, এই ডান দিকের পার্টটা ভেতরে আছে। তাহলে আমি যদি একে কারেন্ট এরকম করি, এরকম ঘুরে আস, এরকম ঘুরে আস, তার মানে এরকম ঘুরে আস, তো এরকম যদি ঘুরে তাহলে যেদিকেই কারেন্ট আছে সেদিকে আমি যদি হাত ঘুরিয়ে দিই, থাম আমাদেরকে কি দেবে, বের ডিরেকশন দেবে, বের ডিরেকশন থাম আমাকে দেবে। আর ওখানে কি ছিল, ডিএল ক্রস আর করে বের করেছিলাম। আরো একটা নিয়ম ছিল, যে যদি কোনো তার হয়, যদি কোনো পরিবাহী তার হয়, সেই পরিবাহী তারের আমি ডান হস্ত নিয়মে কি করব, যে ডান বুড়ো আঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেটাকে কারেন্টের দিকে করব, দিয়ে পুরো তারটাকে ধরার চেষ্টা করব। তারকে ধরার জন্য বাকি ফিঙ্গার গুলো, বাকি যে আঙ্গুলগুলো যেদিকে ঘুরবে, যেই সেন্সে ঘুরবে, যেইভাবে ঘুরবে, সেই দিকে বির ডিরেকশন হবে। মানে কি, একটি তার নিয়েছি, সেই তারের দিকে আমি বৃদ্ধাঙ্গুষ্ঠ করে তারটিকে ধরার চেষ্টা করব, বাকি ফিঙ্গার গুলো যেদিকে ঘুরবে সেই দিকেই কি হবে, বির ডিরেকশন হবে। তার মানে বির ডিরেকশন আমার এইভাবে হবে, বির ডিরেকশন এইভাবে। ঠিক, তাহলে যে কোনো বিন্দুতে, পার্টিকুলার বিন্দুতে যদি বি চাওয়া হয়, সেখানে ওর স্পর্শক টানতে হবে, সেখানে ওর ট্যানজেন্ট টানতে হবে। এখানে বি চাইলে এভাবে টানতে হবে, এখানে বি চাইলে এখানে এরকম, এখানে বি চাইলে এরকম বেরিয়ে আসবে। তো বুঝতে পেরেছে, এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বক বল রেখা। তো চুম্বক বল রেখার উপর যে কোনো বিন্দু নিতে হলে, সেখানে বি বের করতে হলে তার স্পর্শক আমাদেরকে টানতে হবে, সেই স্পর্শক আমাদের
আমাদেরকে বি দেবে ওই বিন্দু। ঠিক আছে, তো এখানে চলে আসি। এখানে নিয়মটা একটু আলাদা, এখানে নিয়মটা জাস্ট রিভার্স। বলছে ফিঙ্গার গুলোকে কারেন্টের দিকে ঘোরাও, থাম তোমাকে বির ডিরেকশন দেবে। ফিঙ্গার গুলোকে কারেন্টের দিকে ঘোরাই, থাম আমাকে বির ডিরেকশন দেবে। মানে এইখানে কোনো এক্স বিন্দুতে আমি যদি বি চাই, চৌম্বক ক্ষেত্র চাই, তাহলে সেই বির ভ্যালুটা হয়ে যাবে মিউ নট আই বাই মিউ নট আই বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, আর এখানে আমাদের ওপরে হয়ে যাবে আর স্কোয়ার। এটাই আমাদের বি হবে। এক্স দূরত্বে কোনো একটা রিং আছে, তাতে কারেন্ট আই যাচ্ছে আর তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার জন্য যে বিটা হবে সেটা হবে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এটা হবে এটার অ্যান্সার। এবার এখানে কি জানতে হবে আমাদেরকে, ডিরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে আমাদের ডিরেকশন হচ্ছে। এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়ালস টু 0 করলে কেন্দ্র বিন্দুতে আমরা বি পাবো। এক্স ইকুয়ালস টু 0 করলে কেন্দ্র বিন্দুতে বি পাবো। তো কেন্দ্র বিন্দুতে বি পেতে হলে কি হবে, এক্স 0 করবো, সো মিউ নট আই বাই আর স্কোয়ার, মিউ নট আই বাই আর স্কোয়ার 2 ইন্টু আর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 3/2। তো এখান থেকে সলভ করে আসবে মিউ নট আই বাই 2r। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যে কোনো পরিবাহী কুণ্ডলী আছে, কারেন্ট আই এভাবে করে ঘুরছে, তার কেন্দ্র বিন্দুতে যে বি হবে সেই বি হবে মিউ নট আই বাই 2r। কেন্দ্র বিন্দুতে যে বি হবে সেটা এটা হবে। ডিরেকশন কি হবে, আমি কারেন্টের দিকে হাত ঘোরাবো, থাম আমাকে বাইরের দিকে দেখাচ্ছে, তার মানে বি ডিরেকশন বাইরের দিকে হচ্ছে, বি ডিরেকশন বাইরের দিকে। যদি এমন হতো, যদি এমন ঘুরতো, কারেন্ট যদি এমন ঘুরতো, তাহলে বির ডিরেকশন ভেতরের দিকে, তখন বির ডিরেকশন ভেতরের দিকে, মান একই থাকতো মিউ নট আই বাই 2r, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর আই হচ্ছে প্রবাহিত তড়িৎ। এবার এখানে একটা কথা বলে দিই, যদি একটা পাকের জায়গায় এন সংখ্যক পাক থাকে, এন সংখ্যক পাক থাকলে এখানে এন গুণ হয়ে যাবে আর এখানেও এন গুণ হয়ে যাবে, কারণ একটি পাকের জন্য যদি এত হয়, এন পাকের জন্য কি হবে, এন গুণ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে। চলো, এখানে একটা শেখার বিষয় আছে যে পুরো কুণ্ডলীর জন্য যদি মিউ নট আই বাই 2r হয়, ঠিক, যে কোনো কুণ্ডলী একটা বৃত্তের পাট, বৃত্তাকার কোনো একটা তারকে আমি কেটে নিয়েছি, বৃত্তাকার এই অংশ, এর মধ্যে কারেন্ট আই যাচ্ছে, তার জন্য কেন্দ্র বিন্দুতে বি কি হবে, আর এটা যদি থিটা হয়। ঠিক আছে, তো পরিবাহী তারটা পুরো বৃত্তাকার নয়, একটা বৃত্তচাপ, একটা আর্ক এইখান থেকে জাস্ট এইখানে এ থেকে বি তে গিয়ে শেষ হয়ে গেছে। তার জন্য আমরা বি কিভাবে সেন্টারে বের করব, পি কিউ করে নাও, দুটো বি চলে আসছে, পি কিউ। তো পি থেকে কিউ পর্যন্ত একটি তার আছে, পি তে আমি এই বিন্দুতে বি চাই, কেন্দ্র বিন্দুতে। তো তার জন্য কি হবে, আমরা ঐকিক নিয়ম জানি, ঐকিক নিয়ম ইউজ করে নেব। কিভাবে ঐকিক নিয়ম ইউজ করব দেখে নাও, যে পুরো টু পাই রেডিয়ানের জন্য, টু পাই রেডিয়ান অ্যাঙ্গেলের জন্য, কোণের জন্য বি হচ্ছে মিউ নট আই বাই 2r, 1 রেডিয়ান কোণের জন্য মিউ নট আই বাই 2r। তাহলে থিটা রেডিয়ান এ ইন্টু 1/2 পাই, তাহলে থিটা রেডিয়ানের জন্য কি হবে, মিউ নট আই বাই 2r ইন্টু থিটা বাই 2 পাই। ঠিক, 10টি পেনের দাম 100 টাকা, একটি পেনের দাম 100/10 টাকা, 5টি পেনের দাম 100/10 ইন্টু 5, ওটাই করেছি। ঠিক আছে, থিটাকে ইন্টু করেছি। তো তাহলে কি হচ্ছে, পুরো কয়েলের থিটা যেটা এলো, যে কোনো থিটার জন্য যে বিটা এলো সেটা এসছে পুরো কয়েলের জন্য মিউ নট আই বাই 2r আর থিটা বাই 2 পাই, এটাই হবে যে কোনো বি থিটা। ঠিক, তো অর্ধ অসীম বলছি, সরি, অর্ধবৃত্ত হয়, তার জন্য কেন্দ্রতে বি কি হয়ে যাবে, তার জন্য থিটা কত হবে, থিটা হয়ে যাবে পাই হয়ে যাবে। এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, পাই হয়ে যাবে। তো বি হয়ে যাবে মিউ নট আই বাই 2r পাই বাই 2 পাই, তাহলে এখান থেকে আসবে মিউ নট আই বাই 4r। আবারও কি হলো, ফুল যেটা আছে,
পুরো বৃত্তের জন্য যা এসেছিল তার হাফই আসছে। তো খেয়াল রাখবে, চারটে ফর্মুলা আমরা কালেক্ট করে ফেললাম। মিউ নট আই বাই 4 পাই আর, মিউ নট আই বাই 2 পাই আর। মিউ নট আই বাই 2 পাই আর কার ছিল? অর্ধ অসীম অসীম তারের জন্য ছিল মিউ নট আই বাই 2 পাই আর। অর্ধ অসীম তারের জন্য মিউ নট আই বাই 4 পাই আর। সেখান থেকে পাই গুলোকে সরিয়ে নিলে ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে এটা, মিউ নট আই বাই 2 আর, মিউ নট আই বাই 4 আর, এর হাফ করলে এটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখবে ওখানে দূরত্ব ছিল আর, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো একটা ফর্মুলাকে তুমি যেন অন্য ফর্মুলাতে যেন যেতে পারে, ঠিক। আর একই সাথে কনফিউজিং যে ফর্মুলা গুলো আছে সেগুলো একসাথে লিখে চোখের সামনে রাখলে তবেই বুঝতে পারে যে কি করে মনে রাখবে। ঠিক আছে, না গিয়ে পরীক্ষায় গিয়ে তুমি কি করবে, এরটা ওটাই লিখবে, তারটা সেটাই লিখবে। তো এইগুলোকে এখন ক্লিয়ার করে নাও, ঠিক আছে, যে কিভাবে ওখানে গিয়ে তুমি নিজে কনফিউজ না হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো এখানে আমরা কি পেলাম, এর জন্য হয়ে গেল। চলো এগিয়ে যাচ্ছি। এবার আমাদেরকে মিক্স আপ কোশ্চেন দেবে। মিক্স আপ কোশ্চেনের আগে আর একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট পার্ট বলি। ছোট্ট একটা ইম্পর্টেন্ট পার্ট কি? ছোট্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যে কোনো পরিবাহী তার আছে, তার জন্য আমি আর দূরত্বে যদি বি বের করি তাহলে মিউ নট আই বাই 2 পাই আর হচ্ছে, মানে সেটা জিরো হচ্ছে না। বাট আমি এখানে বোর্ডের এইখানে এমন একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু পি বিন্দু নিলাম। সেই পি বিন্দু এই তারকে যদি আমি এগিয়ে নিয়ে যাই, পি বিন্দুর মধ্যে থেকেই ছেদ করবে। আমি এই তারকে এগিয়ে নিয়ে গেলে পি বিন্দুতেই ছেদ করবে। তো এমন কোন বিন্দু যেখান থেকে তার নিজেই ছেদ করে বেরিয়ে যেতে পারে, ছেদ করতে করতে যাচ্ছে, না করলেও হবে, এইখানে বেঁকে গেলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই পার্টটা কে এগিয়ে যদি নিয়ে যেতাম তাহলে পির মধ্যে যাচ্ছে, তাহলে এর জন্য বি কি হবে? বিপি, পিতে বি কি হবে? আমি ছোট্ট একটা ডিএল এলিমেন্ট নিলাম, সেই ডিএল এলিমেন্ট থেকে আর ডিস্টেন্স পি পর্যন্ত নিলাম, দিয়ে দেখলাম যে মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর, মানে ডিএল আর সাইন কি হবে, থিটা কি হবে, ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ 0/r কিউব। তো দেখতে পাচ্ছি জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে কেন? এদের মধ্যবর্তী কোণ ডিএল আর আর একই দিকে আছে, মধ্যবর্তী কোণ 0 আছে। তাহলে এমন কোন বিন্দু, যেই বিন্দু থেকে যেই অংশ, তারের যেই অংশ ওই বিন্দু থেকে ছেদ করে যাচ্ছে, সেই অংশের জন্য বি কি হয়ে যাবে, ওই বিন্দুতে জিরো হয়ে যাবে। সেই অংশের জন্য ওই বিন্দুতে বি জিরো হয়ে যাবে। ধরে নাও আমি বললাম একটা তার এইভাবে গেছে, গিয়ে এইভাবে মুড়ে গেছে, তো এইখানে যেটা হবে, এইখানে এ বিন্দুতে এ বি পার্টের জন্য বি জিরো হবে, কিন্তু বিসি পার্টের জন্য বি জিরো হবে না। আর ধরে নাও এই বিন্দু নিলাম একটা পি বিন্দু, পি বিন্দুতে বিসি পার্টের জন্য বি জিরো হবে, কিন্তু এবি পার্টের জন্য বি জিরো হবে না, কারণ বিসি পার্টটাই ওর মধ্য দিয়ে যাচ্ছে আর এখানে এবি পার্টটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এবির জন্য এখানে জিরো হবে, বিসির জন্য জিরো হবে না। এটা বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা কোশ্চেনে যাচ্ছি, ডিফারেন্ট কোশ্চেন কিভাবে দিতে পারি। এখান থেকে এই দিয়ে এটা এ আর এটা বি, আবার মূল্য, আবার এই, আবার মূল্য, আবার মূল্য, আবার টফি হয়ে গেছে, চকলেট। ঠিক আছে, চলো এটা যদি এই কোশ্চেন যদি সলভ করতে হতো, আমি পুরো সলভ করবো না, তোমাদেরকে হিন্ট দিচ্ছি কি হবে। এই কোশ্চেন যদি সলভ করতে আমাদের একটা পার্ট 1, একটা পার্ট এটা 2, এই যে যেটা যাচ্ছে 2, একটা 3, একটা 4, 5, 6, 7, 8, আটখানা পার্ট আছে, আটখানা পার্ট। তুমি দেখো এই তার 2, 4, 6, 8, 2, 4, 6, 8 এদেরকে যদি আমি টানি, যেই বিন্দুতে বি চাইছি সেই বিন্দুর মধ্যে দিয়ে ক্রস করছে, তার মানে কোনো না কোনো ভাবে 2, 4, 6, 8 কে আমরা আনবো না, কারণ ওদের বি জিরো হবে। বাকি এইটা হচ্ছে 3, 7,
3 7 5 1, 1 5 এর একই রকম হবে, 3 7 এর একই রকম হবে, কারণ এদের ব্যাসার্ধ একই। এর ব্যাসার্ধ b, এর ব্যাসার্ধ b, এর ব্যাসার্ধ e, আর এর ব্যাসার্ধ। এবার তোমরা বের করে নিতে পারবে। এই থিটা গুলোকে রেডিয়ানে লিখবে। থিটা গুলো এখানে কত হচ্ছে, π/2 হচ্ছে, π/2। তার মানে এর বের করার সময় তুমি কি করবে, মিউ নট I/2 পাই ইনটু π/2/2π। ঠিক আছে, ফর্মুলা মনে রাখবে, ফর্মুলা দিয়ে সলভ করবে, দেখবে অ্যান্সার চলে আসবে। কারেন্ট এই দিকে যেহেতু যাচ্ছে, তো কি হবে, আমি যদি পুরোটা দেখি, প্রত্যেকের কি হবে, বি ভেতর দিকে হবে, প্রত্যেকের বি ভেতর দিকে হবে। তো প্রত্যেকের বি ভেতর দিকে হলে আমরা লিখে নেবো যে বি ইনটু দি প্লেন, মানে ভেতর দিকে যাচ্ছে। না হলে আই জে ক্যাপ থাকলে সেইভাবে করে লিখে নেবো আমি। ঠিক আছে, এরপর পরের পার্টে যাই, যেটা হচ্ছে সলিনয়েড। আমাদের সলিনয়েডের ভেতরে এ কি হবে, বি কি হবে সেটা দেখবো। তো সলিনয়েড কি, সলিনয়েড একটা জানতে হবে যে সলিনয়েড, ধরুন আমি একটা চোঙ নিলাম, আমি একটা চোঙাকৃতি কিছু বস্তু নিলাম, ধরুন প্লাস্টিকের একটা চোঙ, ঠিক, একটা চোঙাকৃতি বস্তু, তার উপরে আমি কি করেছি, একটি তার নিয়েছি, সেই তার হচ্ছে অন্তরক, মানে অন্তরক ওপরটা হচ্ছে কভার চড়ানো আছে, ঠিক আছে, সেরকম ধরনের তার নিয়ে আমি কি করলাম, এই সিলিন্ডারের উপরে কি করলাম, আমি জড়িয়ে দিলাম। ঠিক আছে, তারের উপর কভার চড়ানো আছে, এই তার একে অপরের সাথে টাচ করলেও কারেন্ট কিন্তু ওদের মধ্যে দিয়ে যাবে না, ওই তারের মধ্যে দিয়ে কিন্তু এরকম গোল গোল ঘুরে ঘুরে কিন্তু কারেন্ট যাবে। ঠিক, তো ধরে নাও কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তো এই কারেন্ট ভেতর থেকে গিয়ে এরকম করে দেখা যাচ্ছে, এরকম করে কারেন্ট আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে বেরিয়ে গেছে। ঠিক, তো এই গোল গোল কুণ্ডলী, এই যে অনেকগুলো অসংখ্য কুণ্ডলী, এই কুণ্ডলীর জন্য ভেতরে কি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মান আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ধরে নাও কারেন্ট আই যাচ্ছে, এখানে এন দেওয়া থাকে যে মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা, মোট পাক সংখ্যা মানে কতগুলো পাক সংখ্যা, তারের পাক সংখ্যা আছে। ঠিক, তারপরে দৈর্ঘ্য দেওয়া থাকে এল, এল দৈর্ঘ্য দেওয়া থাকে, তো এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, তো পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, পরিবাহীর দৈর্ঘ্য। ঠিক, তারপর ছোট্ট একটা এন নেওয়া হয়, প্রতি একক দৈর্ঘ্যতে পাক সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ঠিক, এটা যদি হয়, আর ভেতরে যদি বায়ু থাকে, তাহলে যে ভেতরে বি হয়, সেই বি হয়ে যায় মিউ নট এন আই, সেই বি হয়ে যায় মিউ নট এন আই। এটা কার জন্য হয়, এটা হচ্ছে অসীম, অসীম পরিবাহ, অসীম কি বলে, সলিনয়েড, অসীম দৈর্ঘ্যের সলিনয়েড, অসীম দৈর্ঘ্যের সলিনয়েড, বা একে আমরা বলি আদর্শ সলিনয়েড, আদর্শ সলিনয়েড। এবার কেউ বলবে স্যার অসীম দৈর্ঘ্য মানে কি, অসীম দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য অসীম নয়, অসীম, অসীম যদি আমি সলিনয়েড বলি, তাহলে বা আদর্শ সলিনয়েড বলি, সেটাতে কি হয়, এল দৈর্ঘ্য, খুব যে তার আছে, যে সলিনয়েড আছে তার দৈর্ঘ্য, এই সলিনয়েডের যে ব্যাসার্ধ বা ব্যাস আছে, সেই ব্যাসের থেকে অনেক বড়, সেই ব্যাসের থেকে অনেক বড়, মানে এখান থেকে শুরু হয়ে এরকম করে করে পুরো বোর্ডটা আমি এরকম করে লিখে এই বোর্ডটাতে আমি সলিনয়েড বানিয়ে ফেললাম। তো দেখা গেল যে দৈর্ঘ্য আছে সলিনয়েডের, আর যে ডি আছে ব্যাসার্ধ, সেই দৈর্ঘ্যটা ডির থেকে অনেক বেশি, সেটাকে আমরা এর সাপেক্ষে অসীম বলতে পারি, এই ডির সাপেক্ষে। ঠিক, তো আদর্শ সলিনয়েড বা অসীম সলিনয়েড, অসীম দৈর্ঘ্যের সলিনয়েড মানে কি হচ্ছে, ডিটা অনেকটাই ছোট, তার সাপেক্ষে দৈর্ঘ্য এল দৈর্ঘ্যটা অনেক বেশি হবে। কেন এরকম নেওয়া হচ্ছে, এই আদর্শ সলিনয়েডের মধ্যে যে বি হয়, সেই বি কে আমরা কি ধরি, সুষম ধরি, ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র ধরা হয়, সুষম চৌম্বক ক্ষেত্র ধরা হয়। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কি, সুষম চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে যেই চৌম্বক বলরেখাগুলি
গ্যাপ বা তাদের মধ্যবর্তী দূরত্ব কি থাকবে, একই থাকবে, তাহলে আমরা সেটাকে সুষম চৌম্বক ক্ষেত্র বলি। তার মানে আদর্শ সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র সুষম হয়। তার মানে মিউ নট এনআই যেটা লেখা হয়েছে আদর্শ সলিনয়েডের জন্য লেখা হয়েছে, আর তার জন্য কি হচ্ছে সুষম কি হবে চৌম্বক ক্ষেত্র ভেতরে থাকবে, কার ভেতরে, সলিনয়েডের ভেতরে থাকবে। তো সলিনয়েডের আদর্শ সলিনয়েড ধরবো, কিছুই যদি না বলা থাকে আদর্শ সলিনয়েড ধরবো, তার বি হবে মিউ নট এন আই, যেখানে মিউ নট হচ্ছে বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এন হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, দিয়ে আমরা এটা এখান থেকে করব। ঠিক, কখনো যদি অসীম না হয়ে কোনো একটা সীমিত একটা থাকে, সলিনয়েড থাকে, তার জন্য কি হয়, একটা সলিনয়েড আছে, ধরে না একটা সলিনয়েড আছে, এই সলিনয়েডকে আমি কেটে ফেলেছি, মাঝে থেকে কেটে ফেলেছি। তো মাঝে থেকে কেটে ফেললে কিছু এরকম দেখা যাচ্ছে, মাঝে থেকে কেটে ফেললে কিছু এরকম দেখাচ্ছে, এই তার বাইরের দিকে বেরিয়ে আসছে, তো ডট 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 দিয়ে এর নিচের দিকে ভেতরে ঢুকছে, এই করে এই ঢুকছে, তাহলে ক্রস 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 ক্রস, কোনো একটা বিন্দুতে কি চাইছে, বি চাইছে, কোনো একটা বিন্দুতে বি চাইছে, সেখান থেকে এই প্রান্ত হচ্ছে আলফা কোণ বানিয়েছে, আর এই প্রান্ত হচ্ছে বিটা কোণ বানিয়েছে। তো বলছে এবার যদি আমাকে বি বের করতে বলে, মানে এটা অসীম নয়, অসীম দৈর্ঘ্যের সলিনয়েড নয় বা আদর্শ সলিনয়েড নয়, তো এর জন্য বি বের করবো কোথায়, কোনো পি বিন্দুতে, পি বিন্দুতে বি হয়ে যাবে মিউ নট এন আই বাই 2 সাইন আলফা প্লাস সাইন বিটা। ঠিক, এটা হবে বি। কোনো একটা ফাইনাইট সলিনয়েডের জন্য, ফাইনাইট সীমিত সীমিত দৈর্ঘ্যের জন্য এটা হবে। কেউ বলে স্যার এটার সঙ্গে এটা কি কি মেলাতে পারি, অবশ্যই মেলাতে পারবে, যদি একে তুমি অসীম বানাও। অসীম বানাতে হলে এই দুটো বিন্দুকে আমাকে টেনে নিয়ে যেতে হবে, এই বিন্দুকে এদিকে, এই বিন্দুকে এইদিকে, যদি টেনে নিয়ে যাই আলফা প্রায় 90 বরাবর হবে, বিটা প্রায় 90 বরাবর হবে, তো এখানে 90 আর 90 বসিয়ে দিলে অসীমে চলে। মানে এখান থেকে অসীম যদি পেতে হয় আলফা 90 বসাবে আর বিটা 90 বসাবে, 90 বসালে আমরা অসীমের যে ফর্মুলাটা আছে সেটা আমরা কিন্তু পেয়ে যাবো ওখান থেকে। ঠিক, সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র, অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র কি বলছে, যে কোথাও কারেন্ট আছে এভাবে I1 I2 I3, ঠিক, আমি এখানে একটা লুপ নিলাম, দিয়ে আমি এই বিন্দুতে বি ফাইন্ড করার চেষ্টা করছি, এই বিন্দুতে আমি বি বের করার চেষ্টা করছি। ঠিক, কিছুটা এটা কার মতো, গাউসের উপপাদ্যের মতো, গাউসের মতো কিছুটাই। ওখানে এখানে লুপ নেওয়া হয়েছে, ওখানে ক্ষেত্রফল বা পুরো বদ্ধ এ নেওয়া হতো, বদ্ধ তল নেওয়া হতো, এখানে বদ্ধ পথ, ওখানে বদ্ধ তল নেওয়া হতো, দুটোর মধ্যে এটাই তফাৎ। তো বলছে যে এখানে যদি আমি বি বের করতে চাই আর ছোট্ট একটা ডিএল এলিমেন্ট নিই, বি এর পথ সমাকল, বি এর পথ সমাকল মানে বির পথ সমাকল কি হয়ে যায়, এটাই হয় বির পথ সমাকল, বদ্ধ লুপের জন্য ক্লোজ লাগিয়েছে, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, তার ইন্টিগ্রেশন, মানে আমি সমাকলন করছি, কার সমাকলন করছি, বি এর, কার সাথে করছি, পথের, বি এর পথ সমাকলের, বি এর পথ সমাকল সমান হয় কার, মিউ নট ইনটু কারেন্ট এনক্লোজড, বা ইন লেখো, কারেন্ট ইন, ভেতরে থাকা ওই বদ্ধ তলের মধ্যে থাকা যে তড়িৎ প্রবাহ আছে, সেই তড়িৎ প্রবাহ গুণিতক চুম্বক ভেদ্যতা, যেটা হচ্ছে তার ভেদ্যতা। তার মানে কোন বদ্ধ পথে, অ্যাম্পিয়ারের বদ্ধ পথে যদি পথ সমাকল করা হয়, বি এর পথ সমাকল, বি এর পথ সমাকল কার সমান হয়, বি এর পথ সমাকল সমান হয় মিউ নট ইনটু ওই পথের দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ, তাহলে আই ইন। কেউ বলে স্যার আই ইন তাহলে হবে কত, আই ইন হয়ে যাবে, আমি যদি এদিকে ঘুরি, ইন্টিগ্রেশন এদিক থেকে করি, এদিক থেকে করি, এদিক থেকে যদি করি, এরকম ঘুরছে, তাহলে কারেন্ট I1 পজিটিভ হবে, এটা পজিটিভ, আমার থাম যেদিকে হবে সেদিকে পজিটিভ, আর I2 নেগেটিভ হবে, তাহলে এখানে I1 মাইনাস I2 হবে, যেখানে I3 আমাদের আসবে না, যেখানে I3 আমাদের আসবে না, বি ডট ডিএল মিউ নট আই।
এটা হয়ে যাবে। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা কার জন্য বের করি, আমরা এটা ইউজ করি কোথায়, কোন তার আছে সেই তারের জন্য, অসীম তার আছে সেই তারের জন্য আর দূরত্বে আমরা বি বের করতে চাই। তো কিভাবে বের করা হয়, আমরা অ্যাম্পিয়ারের লুপ, বদ্ধ লুপ বানিয়ে ফেলি। আবারও সেই গাউসীয় উপপাদ্যের মতোই, সেই বদ্ধ পথ যেন তারের তারের যেন সুষম হয়, তারের সাপেক্ষে সুষম আছে প্রত্যেকটা তারের থেকে, এই যে প্রত্যেকটা বিন্দু হবে বদ্ধ পথের সেটা সুষম ভাবে আছে। তো এইভাবে করে আছে, তার মানে আমি যে কোনো বিন্দুতে বি চাইলে সেই বিটা যে কোনো বিন্দুতে, এই বৃত্তের যে কোনো বিন্দুতে বি একই হবে, কিন্তু বি একই হবে, তার মানে বি ধ্রুবক বলতে পারি। তাহলে বি ডট ডি এল এর ইন্টিগ্রেশন বদ্ধ পথে ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই হয়ে যাবে, মিউ নট ইন্টু আই। তাহলে এখান থেকে বি ধ্রুবক হলে বি বেরিয়ে আসবে, ডিএল এর ইন্টিগ্রেশন, ডিএল এর ছোট্ট ডিএল 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 যদি আমি যোগ করে ফেলি একটা বৃত্ত যার হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে ওই বৃত্তের পরিধি বেরোবে। তো বৃত্তের পরিধি বেরোবে, তাহলে এইটা আসবে আমাদের বি ইন্টু বৃত্তের পরিধি টু পাই আর ইন্টু মিউ নট আই। তো এখান থেকে আমরা মিউ নট আই বাই টু পাই আর পাবো, যেটা আমরা আগেও পেয়েছিলাম কোথা থেকে, আমরা একদম বায়োট সাভার্ট যখন পড়েছিলাম সেখানে বি আর এখানের বি কিন্তু একই আছে। তো এটা হচ্ছে এর প্রয়োগ। ঠিক, এবার তোমাদের বইতে কি আছে, এই যে তার আছে এই তারকে কি করেছে, মোটা তার নিয়েছে আর মোটা নিরেট তার নিয়েছে আর একটা হচ্ছে ফাঁপা তার নিয়েছে, দিয়ে তার ক্যালকুলেশন করেছে। কি করেছে বলছে, চৌম্বক ক্ষেত্র কার জন্য, একটি মোটা তারের জন্য, একটি মোটা নিরেট তার আছে, একটি মোটা নিরেট তার, কিন্তু সেই তার কিন্তু অসীম, দুই দিকেই অসীম, মানে ওই তারটাকে আমি বড় জুম করে দেখছি, ওই তারটাকে আমি জুম করে দেখছি, ঠিক আছে। তো এই পুরো তারের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট আই যাচ্ছে। তার মানে আমি উপর থেকে যদি দেখি, উপর থেকে কেউ যদি দেখে তাহলে দেখতে পাবে যে কারেন্ট বাইরের দিকে এইভাবে বেরিয়ে আসছে আর সুষম ভাবে আছে, আর বাইরের দিকে কারেন্ট তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার আমাকে জিজ্ঞেস করবে যে এর সাপেক্ষে, কার সাপেক্ষে, এমন একটি অক্ষ যেটা হচ্ছে এর কেন্দ্র থেকে যাচ্ছে এর অক্ষ বরাবর, সেখান থেকে আর দূরত্বে বির ভ্যালু কি, সেখান থেকে আর দূরত্বে বির ভ্যালু, মানে এখান থেকে আর দূরত্বে বির মান কি হবে, আর সেই আরটা এই তারের ব্যাসার্ধ থেকে কম হলে কত হবে, আর সেই আরটা এই ব্যাসার্ধের থেকে বেশি হলে কি হবে। মানে আমি তারের ভেতরে একবার বি বের করবো, তারের বাইরে একবার বি বের, তারের ভেতরে একবার বি, তারের বাইরে একবার ভি বের করবো, আর এই আরটা হচ্ছে চলরাশি, ঠিক আছে। তাহলে আমাদের কিরকম আসবে বা গ্রাফও কেমন আসবে, তো দেখা যাক। তো আর লেস দেন আর, তার মানে ভেতরে, অভ্যন্তরীণ কোনো বিন্দুতে, তো অভ্যন্তরীণ কোনো বিন্দুতে টোটাল কারেন্ট আই যাচ্ছে, টোটাল কারেন্ট আই যাচ্ছে। তো আমি এখানে অ্যাম্পেরিয়ান লুপ বানাবো, অ্যাম্পেরিয়ারের বদ্ধ লুপ বানাবো, অ্যাম্পেয়ারের বদ্ধ লুপ বানিয়ে ফেলেছি। ঠিক, অ্যাম্পেরিয়ার বদ্ধ লুপের মধ্যে কারেন্ট কত আছে দেখবো, আই ইন কত আছে। কেউ বলে স্যার আই ইন তো আমি ঐকিক নিয়ম দিয়ে বের করে নেবো, কিভাবে, পুরো পাই আর স্কোয়ারে কারেন্ট আছে আই, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে আই বেরিয়ে আসছে, এক ক্ষেত্রফল দিয়ে আই বাই পাই আর স্কোয়ার বেরিয়ে আসবে, তাহলে এই ছোট্টটার ক্ষেত্রফল হচ্ছে ছোট্ট পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ারের জন্য যে কারেন্টটা থাকবে ভেতরে সেটা হবে পাই আর স্কোয়ার, তো পাই পাই কেটে গেল, আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তো আই ইন যেটা হবে, আই ইন যেটা হবে সেটা হবে আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এই ছোটটার মধ্যে যেটাকে শ্যাডো করেছি তার কারণ। তাহলে আমাদের ভেতরেরটার জন্য সলভ করছি, তাহলে বি ডট ডি এল ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মিউ নট আই ইন। ঠিক, তো বি তো ধ্রুবক, এখানে যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই, তো বি বেরিয়ে আসবে। আর ডিএল হচ্ছে এই বদ্ধ পথের যে ক্ষেত্র, বদ্ধ পথের যে পুরো পরিধি সেটাই হবে ডিএল। তো বি ইন্টিগ্রেশন অফ ডিএল, তো ডিএল এর ইন্টিগ্রেশন টু পাই আর হয়ে যাবে, ডাইরেক্ট টু পাই আর লিখে দিচ্ছি। এবার খেয়াল রাখবে এই টু পাই আর এর আরটা কিন্তু বদ্ধ পথের আর হবে, বদ্ধ পথের আর হবে। সো মিউ নট ইন্টু আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এখান থেকে আর আর কেটে গেলে বি পাবো মিউ নট আই বাই, মিউ নট আই বাই
টু পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার বাই এ ইন্টু আর। তো এখান থেকে একটা শেখার বিষয়, বি সমানুপাতিক আর হচ্ছে, বি সমানুপাতিক আর হচ্ছে কোথায়, ভেতরে থাকবে। তো অভ্যন্তরীণ বিন্দুতে এটা কেস ওয়ান, অভ্যন্তরীণ কোন বিন্দুতে বি সমানুপাতিক হচ্ছে, মানে আর বাড়ালে বি বাড়ছে। পরেরটাতে যাই, যেটাতে আর হচ্ছে ক্যাপিটাল আর এর থেকে বেশি, মানে এই বিন্দুটা বাইরে আছে, এই বিন্দুটা বাইরে আছে। এবার আমি অ্যাম্পিয়ারের বদ্ধলুপ বানিয়েছি, দিয়ে আবারও বি টু পাই আর ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই ইন, আই ইন তো এখন টোটাল আই হয়ে যাবে, টোটাল আই। ঠিক, তো এটাই হবে, ডাইরেক্ট এটা লিখছি, বি ইন্টু টু পাই আর বদ্ধতলের পরিধি মিউ নট আই, আই আই তো এখন পুরো কারেন্টটাই যাচ্ছে, তো পুরো কারেন্ট, তো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই টু পাই আর। তো এটা হচ্ছে বি বাইরের, তো কেস টু, কেস টু আর গ্রেটার দেন আর, তাহলে বুঝতে পারলাম এখানে যে বি আসবে সেটা ব্যস্তানুপাতিক আর এর, তো ভেতরে সমানুপাতিক আর, বাইরে ব্যস্তানুপাতিক আর, তাহলে গ্রাফটা কেমন হবে, তো এই গ্রাফটা দেখে নাও, গ্রাফ কেমন হবে। তো গ্রাফ হবে বি আর আর এর গ্রাফ আপ টু আর পর্যন্ত সমানুপাতিক যাবে, তারপরে হচ্ছে এমন হবে। তো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই গ্রাফ, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই গ্রাফ। ঠিক আছে, আমি হলরটা করব না, হলো মানে যেটা ফাঁপা, ফাঁপা তারের জন্য, তোমরা বুঝতে পেরেছো। কেউ বলবে স্যার ফাঁপা তারের জন্য ওই ভেতরে তো কারেন্টই থাকবে না, ফাঁপা তারের জন্য ওই ভেতরে কারেন্ট থাকবে না, তো এই পুরো ক্যালকুলেশন কিছুই আসবে না, আই ইন জিরো হয়ে যাবে, আই ইন জিরো হলে বি জিরো হবে, তো আই ইন জিরো হলে বি জিরো, তাহলে আমি এখানে ফাঁপাটা লিখে দিচ্ছি, ফাঁপা তারের জন্য, ফাঁপা তার, ফাঁপা তারের জন্য কি হবে, বি ইন, আর যদি লেস দেন আর হয় তাহলে বি জিরো হয়ে যাবে, আর আর যদি গ্রেটার দেন আর হয় তাহলে বি ওটাই হবে যেটা এখানে হয়েছে, মিউ নট আই বাই টু পাই আর, মিউ নট আই বাই টু পাই আর। তাহলে কি বলবে স্যার ভেতরের যেটা আছে, গ্রাফের দুটো পার্টের মধ্যে একটা পার্ট তো মিলবে, বাইরেরটা দুজনের জন্য, আর ভেতরেরটা ফাঁপা তার হলে জিরো হয়ে যাবে, আর যদি নিরেট তার হয় তাহলে সমানুপাতিক হবে, তাহলে নিরেট তারের জন্য এটা, ফাঁপা তারের জন্য গ্রাফ হবে আপ টু আর পর্যন্ত কিছু থাকবে না, তারপরে হচ্ছে এটা বি আর আর এর গ্রাফ, এটা হবে ফাঁপা তার, দাগ করে দিচ্ছি, এটা ফাঁপা তার। এর পরের যে পার্ট হবে সেই পার্ট হচ্ছে যে একটি চৌম্বক ক্ষেত্রে আমি যদি আধানকে গতিশীল গতিশীল করি তাহলে কি বল লাগবে, ঠিক, গতিশীল কণার উপর চৌম্বক বল, কারণ আমরা জানি চৌম্বক বল কোনোদিন স্থির কণার উপর, স্থির তড়িৎ আধানের উপর বল প্রয়োগ করে না, চৌম্বক বল, চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্র স্থির আধানের উপর বল প্রয়োগ করে না, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র গতিশীল আধানের উপর বল প্রয়োগ করে। তাহলে আমরা এখানে কি লিখবো, চৌম্বক ক্ষেত্রে গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল, ঠিক, চৌম্বক ক্ষেত্র কোনো একটা আছে, সেই চৌম্বক ক্ষেত্র বি আছে, এখানে চৌম্বক ক্ষেত্র বি আছে, বা বি নট, বি ইকুয়ালস টু বি নট লেখা রয়েছে, ঠিক। তো এখানে আমি একটা আধান নিয়েছি, যার আধান হচ্ছে কিউ আর ভর হচ্ছে এম, এম, আচ্ছা এম, কিউ কিউ আধান রয়েছে, এখন আমি এম নিচ্ছি না, ঠিক। একে গতিশীল করেছি, ভি গতিবেগ দিয়েছি, ঠিক। এই গতিবেগের সাথে বির যে অ্যাঙ্গেল আছে সেটা থিটা আছে, বলছে যে বলটা প্রয়োগ হবে সেই বল হবে চৌম্বক বল, হবে কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি হয়ে যাবে চৌম্বক বল। গতিশীল কণার ওপর যে গতিশীল তড়িৎ আধানের ওপর যে বল প্রয়োগ হবে, তড়িৎ আধান তার গতিবেগ, তার বেগ ক্রস বি, তার মানে আমি যদি শুধু মানটা লিখি, মান লিখলে হবে কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা, থিটা হচ্ছে কার মধ্যবর্তী কোণ, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে এই যে কোণটা আছে সেটা হচ্ছে কোণ, তাহলে বল কিভাবে লাগছে,
বলছে বল কোনো জিনিসের কোনো দুটো ভেক্টরে যদি ক্রস করা হয়, তৃতীয় ভেক্টরে সবসময় ওই দুটো দুটো ভেক্টরের লম্বতেই থাকবে। তার মানে এফ এম যেটা হবে ভি এর লম্বতে থাকবে, এফ এম যেটা হবে সেটা বি এরও লম্বতে থাকবে। তার মানে যে বল লাগছে সেটা ভি এর অভিলম্বতেও লাগছে, সেটা বি এর অভিলম্বতেও লাগছে। তার মানে ভি ক্রস বি, কিউ তো আমাদের হচ্ছে স্কেলার, তো ভি ক্রস বি মানে ভিতর দিকে বল লাগছে, ভিতর দিকে মানে এদিকে যাওয়ার চেষ্টা করছে, কেউ ওকে ভেতর দিকে টানছে। তার মানে এরকম করে ঘুরে যাবে, এরকম করে ঘুরতে শুরু করে। আমি একে এরকম চালিয়েছি, এরকম চালিয়েছি, কিন্তু ওকে টানছে ওইদিকে কেউ, তাহলে এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরতে শুরু করবে। তো বলি স্যার এফ এম, এফ এম এখানে থিটার উপরে বল নির্ভর করছে, তাহলে বলের সর্বোচ্চ মান কি হতে পারে, সর্বনিম্ন মান কি হতে পারে? সর্বোচ্চ মান তখনই হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। তার মানে সর্বোচ্চ মান হবে কিউ ভি বি, আর যখন থিটা 90 হয়ে যাবে, মানে কি এই দিকে বি আর ভি হচ্ছে এই দিকে, বি এই দিকে আর ভি হচ্ছে এই দিকে, তাহলে যে আধানটা রয়েছে তার উপর বল লাগবে ভি ক্রস বি, ভেতর দিকে, ভেতর দিকে বলটা লাগবে। আর তার পথ যেটা হবে, সে এরকম করে যাওয়ার চেষ্টা করছিল, এরকম করে, কিন্তু বেঁকে যাবে এরকম করে, বেঁকে যাবে এরকম করে। মানে আমি যদি তোমাকে এইটা দেখাই যে বি ভেতর দিকে আছে, লেটস সে বি ভেতর দিকে আছে, আর আমি আধানকে এইভাবে ছুঁড়েছি, তাহলে কি হবে? ভি ক্রস বি ভেতর দিকে, বি বি ভেতর দিকে আছে, বি ভেতর দিকে, আর ভি এই দিকে আছে, তো ভি ক্রস বি ওপরের দিকে বল প্রয়োগ হচ্ছে এফ এম। ঠিক, তো যে কোনো গতিবেগ সবসময় ত্বরণের দিকে বা প্রযুক্ত বলের দিকেই সবসময় হতে চায়। তো যেই দিকে বল লেগেছে, তো গতিবেগ কি হবে? বলের দিকে একটু মুড়ে যাবে, তো আবার নতুন করে বল কি হবে? বেগের অভিলম্বতে হয়ে যাবে, তো আবার অভিলম্বতে বল হয়ে গেল, আবার অভিলম্বতে বল হওয়ার জন্য ভি আবার একটু ঘুরে যাবে, আবার অভিলম্বতে, মানে কি হচ্ছে, আমি এভাবে যাচ্ছিলাম, বল আমাকে এভাবে টেনে নিয়েছে, তো আমার গতিবেগ এভাবে হয়ে গেছে, আবার প্রযুক্ত বল গতিবেগের লম্বতে হয়ে গেছে, আবার একটু ঘুরে গেলাম, তো এইভাবে ঘুরতে ঘুরতে এ কিন্তু কি করেছে? বৃত্তাকার পথ বানিয়ে ফেলেছে। কারণ আমরা জানি বৃত্তাকার পথই একটা, বৃত্তীয় গতি হচ্ছে একটা গতি যেখানে প্রযুক্ত বল এবং গতিবেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বৃত্তাকার মানে বৃত্তাকার পথে যে বস্তু বৃত্তীয় গতি করছে, সেখানে প্রযুক্ত বল এবং গতিবেগ সব সময় লম্বতে থাকে, আর ওই প্রযুক্ত বলকে বলা হয় অভিকেন্দ্র বল, ওই প্রযুক্ত বলকে বলা হয় অভিকেন্দ্র বল। তার মানে এখানে অভিকেন্দ্র বল হিসেবে কে কাজ করবে? এখানে অভিকেন্দ্র বল হিসেবে চুম্বক বল কাজ করবে, আর সেই বলটা হচ্ছে কিউ ভি বি। তার মানে যখন ভি আর বি অভিলম্বতে আছে, বস্তুর পথ হবে বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ। আর সেই বৃত্তাকার পথে এফ এম হচ্ছে অভিকেন্দ্র বল, এফ এম হচ্ছে চুম্বক বল, যেটার মান হচ্ছে কিউ ভি বি, আর সেটাই অভিকেন্দ্র বল। কেউ বলবে স্যার কিউ ভি বি যদি অভিকেন্দ্র বল হয়, তাহলে বাইরের দিকে অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর লাগছে, এটা এটা ব্যালেন্স হচ্ছে, বাইরের দিকে কেউ তো টানছে, মানে এই বল যদি না থাকতো বাইরে ছিটকে যেতাম। তার মানে এম ভি স্কোয়ার বাই আর, আর এফ এম কি হবে? আমাদের সমান হয়ে যাবে। ঠিক, অ্যাকচুয়ালি অজড়তীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে বলা হচ্ছে, যেটা 11th পার্ট, সেই জন্য বলছি না, আমি জাস্ট বলছি এই দিকে এফ এম লাগছে, বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর লাগছে। তাহলে কেউ বলবে একে স্থির থাকার জন্য, এদিক ওদিক না যাওয়ার জন্য এফ এম আর এম ভি স্কোয়ার বাই আর কে সমান হতে হবে। তো এফ এম আমাদের হচ্ছে কিউ ভি বি, সেখান থেকে আমরা পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর, আর এখান থেকে আমি ভি বি কেটে ফেললে আমি আর পাবো এম ভি বাই কিউ বি, আমি আর পাবো এম ভি বাই কিউ বি। তো এখান থেকে ওই বৃত্তাকার পথের আমি কি পেয়ে গেলাম? ওই বৃত্তাকার পথের আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, যেটা হচ্ছে এম ভি বি, এম ভি বাই কিউ বি। তার মানে এই বৃত্তাকার, বৃত্তাকার যে ব্যাসার্ধ হচ্ছে পথের ব্যাসার্ধ, সেটা গতিবেগের উপর নির্ভর করছে। মানে আমি যদি গতিবেগ বাড়িয়ে দিই, বৃত্তাকারের ব্যাসার্ধ, বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেও বেড়ে যাবে। তার মানে একটাকে 5 দিয়ে ছুড়েছি, একটাকে 20 দিয়ে ছুড়েছি, যে 20তে যাচ্ছে তার যে ব্যাসার্ধ হবে বৃত্তাকার পথের, সে বেশি হবে। ঠিক আছে, তো যত বেশি আর হবে তত বেশি ভি হবে এখানে। চল।
তো বৃত্তাকার পথ। এবার এটা ছিল কেস 1। কেস 2 কি? এর মিনিমাম, যখন আমি ভি আর বি সমান্তরাল হয়ে যাবে। এখানে ভি আর বি হচ্ছে অভিলম্বতে ছিল। ভি বি অভিলম্বতে থাকলে এমন হবে, ভি আর বি যদি সমান্তরাল থাকে তাহলে কেমন হবে? ভি বি সমান্তরাল, কেস 2। কেস 2, ভি যেই দিকেই সেই দিকেই বি, তাহলে আমাদের ভি আর বির মধ্যবর্তী কোণ থিটা 0 হয়ে গেছে। তাহলে এফ এম হয়ে যাবে কিউ ভি বি সাইন 0, তো হয়ে যাবে 0। তার মানে এখন পথ যেটা হবে সরল রেখায় গতিশীল। সরল রেখা, সরল রেখায় গতিশীল বস্তু, সরল রেখা গতিশীল। তার মানে এখন যে ইলেকট্রন বা যে আধান আছে সে সরল রেখাতেই যাবে, সে বাঁকবে না, তার উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না, তার উপর যে প্রযুক্ত বল আছে সেটা শূন্য আছে, সে যেমন যাচ্ছিল তেমনই যাবে।